এই মুহূর্তে যারা অ্যারাউন্ড 20,000 টাকা বাজেটে একটা স্মার্টফোন কেনার কথা চিন্তা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে 5টা বেস্ট ফোন সাজেস্ট করব যেগুলোর ক্যামেরাও অনেক ভালো, তার পাশাপাশি আপনি যদি গেমিং করতে চান গেমিং সেন্ট্রিক ফোনও কিন্তু রয়েছে। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষজনের স্মার্টফোন কেনার বাজেটটা অ্যারাউন্ড 20,000 টাকাই হয়ে থাকে, যার কারণে ঈদের পরপরই চলে আসলাম যে এই বাজেটের 5টা ফোন নিয়ে আপনাদের সাথে আলোচনা করা যাক। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজটা শুরু করে দেই। বাই দ্য ওয়ে, আরেকটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে রাখি, আমি যে সিরিয়াল অনুযায়ী ফোনগুলোর মডেল বলে যাব সেইগুলো দেখে আপনি যদি চিন্তা করেন যে প্রথমে যে ফোনটা বললাম সেটা একটু বেশি ভালো এবং সর্বশেষে যেটা বললাম সেটা খারাপ, ব্যাপারটা এরকম না। আমি এই জায়গায় র্যান্ডমলি সাজিয়ে রেখেছি এবং এই জায়গা থেকে আপনি চুজ করবেন যে আপনার জন্য আসলে কোনটা বেস্ট হয়। আমাদের লিস্টের নাম্বার 1 এ রয়েছে Xiaomi Redmi Note 14 4G। এই ফোনটা এটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি এবং আনঅফিসিয়াল দুইটাই পাওয়া যায়। 2-3 হাজার টাকা হয়তো বা এদিক সেদিক হতে পারে। এখানে থাকছে 6.67 ইঞ্চির একটা AMOLED ডিসপ্লে, যেখানে 120 Hz হাই রিফ্রেশ রেট ইউজ করা আছে এবং ডিসপ্লের চারপাশের বেজেলটা দেখেন মোটামুটি ন্যারোই আছে। বটম চিনটা যদি আরেকটু ন্যারো হতো তাহলে দেখতে আরেকটু বেশি প্রিমিয়াম লাগতো। এটার মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা আছে MediaTek Helio G99 Ultra, যেটা 6 ন্যানোমিটারের একটা চিপ এবং এইটা 20,000 টাকা বাজারে মোটামুটি ভালোই পাওয়ারফুল চিপ এবং এই চিপ নিয়ে আপনারা মোটামুটি সবাই জানেন যে এই বাজেট রেঞ্জের ফোনগুলোর মধ্যে এটা গণহারে ইউজ হয় এবং এটা দিয়ে আপনি যে কোনো ধরনের টাস্ক কিন্তু অনায়াসে কমপ্লিট করতে পারবেন, টুকটাক গেমেও কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন। এটার ব্যাক সাইডে একটা 108 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে এবং তার পাশে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স ইউজ করা আছে, যে দুইটা লেন্স একদমই ইউজলেস, কিন্তু 108 মেগাপিক্সেলের মেইন লেন্সের ছবিগুলো খুবই শার্প এবং ডিটেইল ছিল এবং এটা দিয়ে আপনি খুবই ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আর এর ফ্রন্ট ক্যামেরাতে থাকছে একটা 20 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এই ফোনটার মধ্যে ব্যাটারি হিসেবে ইউজ করা হচ্ছে 5500 mAh এর একটা ব্যাটারি, যার কারণে এইটা দিয়ে আপনি লম্বা সময় ধরে একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এর বক্সের মধ্যে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করা হচ্ছে, যার কারণে এটাকে খুব দ্রুত কিন্তু চার্জও করে ফেলতে পারবেন। আমাদের লিস্টের নাম্বার 2 তে রয়েছে স্যামসাং এর একটা জাতীয় ফোন, সেটা হচ্ছে Samsung A15, যেটা বাংলাদেশ থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি সেল হয়েছে এবং সেলের ক্ষেত্রে মনে হয় যে এটা 2-3 নাম্বারেও চলে যেতে পারে, আমি শিওর না। তো এই ফোনটাকে এখনো আমি সাজেস্ট করতেছি, এটা 2023 সালের একটা ফোন, কিন্তু এখন আমার কাছে মনে হয়েছে যে এটা আপনাদেরকে সাজেস্ট করাই যায়। এই মোবাইলটার মধ্যে 6.5 ইঞ্চির একটা সুপার AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 90 Hz হাই রিফ্রেশ রেট রয়েছে। এই ফোনটার স্পেশালিটি হচ্ছে যে এই ফোনটার মধ্যে আপনি 4 বছর মেজর সফটওয়্যার আপডেট পাবেন এবং এটার মধ্যে আপনারা জানেন যে স্যামসাং এর One UI কতটা অপটিমাইজ এবং কতটা ইউজার ফ্রেন্ডলি। এই ফোনটা কিন্তু এখন Android 15 এ রান করতেছে এবং তার উপরে কিন্তু One UI 7 রয়েছে এবং One UI 7টা কিন্তু একদমই আমার কাছে মাখন লেভেলে লাগে। এই ফোনটা আপনাদেরকে এখনো সাজেস্ট করতেছি, এর কারণ হচ্ছে এটার মধ্যে MediaTek Helio G99 6 ন্যানোমিটার একটা চিপ ইউজ করা আছে। স্যামসাং এর বাজেট রেঞ্জের ফোনগুলোতে এখনকার সময় দেখা যায় যে প্রচুর পরিমাণের Exynosের চিপ ইউজ করা হচ্ছে, যেগুলো খুব বেশি একটা আহামরি ভালো হয়ে থাকে না এবং MediaTek এর SoC থাকার ফলে এই ফোনটাকে এখনো সাজেস্ট করতেছি। আর এর ব্যাক সাইডে একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা আছে এবং একটা 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা আছে। এই বাজেটের ফোনে এখন আমরা আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু খুব একটা দেখতে পাই না, তাও আবার স্যামসাং এর কাছ থেকে একটা আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছি, যেটা অনেক বড় ব্যাপার এবং তার পাশে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সও থাকছে। আর এর ফ্রন্টে থাকছে একটা 30 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটার মধ্যে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা আছে, যার কারণে কিন্তু লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে যে স্যামসাং এর বক্সের মধ্যে কিন্তু তারা কোনো ধরনের চার্জার দেয় না। এই এন্ট্রি লেভেল বাজেটে তারা 20,000 টাকা দিয়ে একটা ফোন সেল করতেছে, বাট কোনো চার্জার নাই এবং এই বাজেটে যে ফোনগুলো মার্কেটে পাওয়া যায় প্রত্যেকটা ফোনের বক্সের মধ্যে কিন্তু চার্জার পেয়ে যায়, কিন্তু স্যামসাং যারা কিনবেন তাদের কিন্তু এক্সট্রা করে একটা চার্জার কেনা লাগবে। স্যামসাং A15 এই ফোনটা আপনারা কারা কিনবেন, গেমার নাকি ক্যামেরা সেন্ট্রিক ফোন? আমি এটাকে কোনো অবস্থাতেই গেমার এবং ক্যামেরা সেন্ট্রিক আলাদা করতে চাই না। যারা একটা ব্যালেন্সড ফোন খুঁজে থাকেন যেটা দিয়ে আপনি গেমিংও করতে পারবেন টুকটাক, কিংবা ক্যামেরাটাও ভালো লাগবে, ইভেন সফটওয়্যারটাও অনেক বেশি অপটিমাইজ হতে হবে, তাদের জন্য এই ফোনটা আমি সাজেস্ট করব। আমাদের লিস্টের নাম্বার 3 তে রয়েছে একটা ইউনিক ফোন, যেটাকে লাস্ট 2 বছর ধরে সবাই সাজেস্ট করতেছে 20,000 টাকা প্রাইস রেঞ্জে এবং এই মুহূর্তে এসে এটাকে সাজেস্ট করাই লাগতেছে। সেটা হচ্ছে CMF Phone 1। নাথিং থেকে এই ফোনটা বের হয়ে আসছে এবং আপনারা জানেন যে এই ফোনটা কতটা জোস এবং এটা একটা ইউনিক ডিজাইনে আসছে, যে ডিজাইন এর আগে ফোন কোম্পানির মধ্যে কেউ করতে পারে না এবং করেও নাই। এই জায়গার মধ্যে আপনি 6.67 ইঞ্চির একটা AMOLED ডিসপ্লে পাবেন, যেখানে 120 Hz হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে এবং ডিসপ্লের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। এই ফোনটা কিন্তু আউট অফ দ্য বক্স Android 14 এ আসছিল, বাট এটার মধ্যে এখন Android 15 রান করতেছে এবং আপনি আরো 2 বছর কিন্তু এটার মধ্যে মেজর সফটওয়্যার আপডেট পাবেন এবং এটার মধ্যে কিন্তু SoC হিসাবেও খুবই ভালো একটা SoC ইউজ করা হয়েছে, Dimensity 7300 4 ন্যানোমিটারের চিপ, যেটার মধ্যে আপনি চাইলে যে কোনো ধরনের গেম কিন্তু অনায়াসেই প্লে করতে পারবেন। যাদের বাজেট অনেক কম একটা গেমিং ডিভাইস খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু এই ফোনটা সাজেস্ট করা যায়। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে এই ফোনটার মধ্যে UFS 2.2 ইউজ করা হয়েছে স্টোরেজ সাইড, কিন্তু এইটা মাঝে মাঝে দেখা যায় যে UFS 3.1 এর সাথেও টেক্কা দিতে পারে, তার মানে বুঝতে পারতেছেন যে পারফরম্যান্সেও কিন্তু খুবই ভালো পজিশনে রয়েছে এটা। আর হচ্ছে যে এর মেইন লেন্সে ইউজ করা হয়েছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ইউজলেস ডেপথ সেন্সর। এর 50 মেগাপিক্সেলের মেইন লেন্সের ছবিগুলো খুবই শার্প এবং ডিটেইল ছিল এবং কিছুদিন আগে কিন্তু আমরা এটার একটা রিভিউ করি, আপনারা চাইলে আইকার্ডে ক্লিক করে এটা দেখে আসতে পারেন। আর এর ফ্রন্ট সাইডে হচ্ছে একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। নাথিং কিন্তু স্যামসাং এর মতো বক্সের মধ্যে কোনো ধরনের চার্জার দেয় না, এটার মধ্যে আপনি কোনো ধরনের চার্জার খুঁজে পাবেন না। এটার মধ্যে একটা 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু খুবই ভালো ছিল। এটা সর্বোচ্চ 33 ওয়াট চার্জ সাপোর্ট করে। আমাদের লিস্টের নাম্বার 4 এ রয়েছে Infinix এর একটা ফোন, Infinix
হট 50 প্রো 4G যে ফোনটা রয়েছে সেটা, এটার মধ্যে ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা একটা 10 বিট প্যানেল। তার মানে হচ্ছে এটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, আর 120 হার্টজ তো এখন প্রত্যেকটা ডিভাইসেই থাকে। এটার মধ্যে এসওসি হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G100 এসওসি। এটা আপনারা সবাই জানেন যে এটা খুবই ব্যালেন্সড একটা এসওসি, এটা দিয়ে মোটামুটি গেমিংও করা যায়, তার পাশাপাশি দেখা যায় যে রেগুলার লাইফে ইউজ করতে গেলে খুবই স্মুথলি কিন্তু ইউজ করা যায়। তো এই জায়গায় কোনো অবস্থাতেই কোনো কমপ্লেন নাই। আর এটার ব্যাক সাইডে আসলে একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাবেন, এবং তার পাশে একটা 2 মেগাপিক্সেলের ইউজলেস ডেপথ সেন্সর, যেটা কখনোই আমাদের কাজে লাগে না। এই ফোনটা বাজেট অনুযায়ী ফটোগ্রাফি এক্সপিরিয়েন্সটাও কিন্তু খুবই বেটার ছিল, এটা দিয়ে মোটামুটি ভালো ছবি কিন্তু তোলা যাচ্ছিল। আর এর ফ্রন্ট সাইডে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা দিয়ে ভালো সেলফি তোলা যায়। আর এই মোবাইলটার মধ্যে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর একটা ব্যাটারি, যার কারণে লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপও পাচ্ছিলাম। এবং এর বক্সের মধ্যে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যে চার্জার দিয়ে খুব ইজিলি কিন্তু এই ফোনটাকে ফাস্ট চার্জও করে ফেলা যায়। যাদের বাজেট 20,000 টাকার নিচে ব্র্যান্ড ভ্যালু নিয়ে এতটাও ইস্যু নাই, তারা চাইলে কিন্তু এই মোবাইলটি দেখতে পারেন। কারণ আমি নিজেও পার্সোনালি ইনফিনিক্সের একটা ফোন লম্বা সময় ধরে ব্যবহার করে আসছি, এবং আমার কাছে পার্সোনালি ভালোই লেগেছে। ইনফিনিক্সের সফটওয়্যার নিয়ে অনেক ধরনের ইস্যু থাকে, দেখা যায় সেগুলো হয়তো আপনাকে বাজেটের কারণে মেনে নিতে হবে। যাদের সফটওয়্যারটা অনেক বেশি বেটার দরকার হয়, কিংবা সফটওয়্যারটা অনেক বেশি মানে বড় কিছু মনে হয়, তারা কিন্তু চাইলে স্যামসাং এর ডিভাইসটা দেখতে পারেন। আমাদের লিস্টের নাম্বার 5 এবং লাস্ট যে ফোনটা রয়েছে সেটা একটা গেমিং ডিভাইস, এবং গেমিং ডিভাইসের নাম শুনলেই বাজেট রেঞ্জে যে ফোনগুলো চলে আসে সেটা হচ্ছে আইকিউ ফোন। আইকিউ Z10X এই ফোনটার কিন্তু কিছুদিন আগে একটা রিভিউ করি, এবং এটাতে আপনারা হয়তো বা সবাই দেখেছেন। আপনারা যদি কেউ দেখে না থাকেন তাহলে আই কার্ডে আমি দিয়ে রাখবো, যাতে করে আপনারা খুব ইজিলি এটা দেখে আসতে পারেন। এটা এই বাজেটে আমার কাছে গেমিং ডিভাইস হিসেবে বেস্ট মনে হয়েছে, কারণ এটার মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 একটা 14 nm চিপ, যেটার পাশাপাশি কিন্তু তাদের এটার মধ্যে UFS 3.1 এর স্টোরেজ টাইপ থাকতেছে, যার কারণে এটা থেকে পারফরম্যান্সটাও খুবই ভালো পাচ্ছিলাম। কিন্তু এই জায়গায় একটা কাহিনী হচ্ছে যে এই ফোনটার মধ্যে যে এসওসি ইউজ করা হয়েছে, সেম এসওসিটাই কিন্তু CMF ফোন 1 এর মধ্যে ইউজ করা হয়েছে, কিন্তু সেটার মধ্যে স্টোরেজ টাইপ UFS 2.2 আর এটার মধ্যে হচ্ছে UFS 3.1, যার কারণে কিন্তু এইটাতে গেমিং এক্সপিরিয়েন্সটা বেটার হওয়ার কথা। বাট না, CMF ফোন 1 এর মধ্যেই কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স বেটার, এবং সেটার মধ্যে 120 FPS এ পাবজি খেলা যায়, আর এটার মধ্যে 90 FPS কিংবা 60 FPS এ যেতে দেখা যায় যে অনেক সময় কান্নাকাটি শুরু করে দেয়। তো গেমিং ডিভাইস যদি আপনি শুধুমাত্র স্পেক দেখে নিয়ে নেন তাহলে কিন্তু ব্যাপারটা মিলবে না, যার কারণে গেমিং ডিভাইস শুরুতে বললো গেমিং এর জন্য আপনাদেরকে এখন আমি CMF ফোন 1 যেটা সেটাই সাজেস্ট করবো। এটার স্টোরেজটা বেশি দেখে এটার মধ্যে দৌড়ে চলে আসার কোনো রিজনই নাই। আর এই ফোনটার ক্যামেরাও আমার কাছে আহামরি ভালো লাগে না, এটাতে একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হচ্ছে, যেটার ছবিগুলো এভারেজ লেভেলের ছিল, এবং 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এই ফোনটার ডিসপ্লেতেও মোটামুটি ভালোই কস্ট কাটিং করা হয়েছে। এখন পর্যন্ত যেই মোবাইলগুলো আপনাদেরকে সাজেস্ট করলাম প্রত্যেকটা মোবাইলে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ছিল, কিন্তু এটার মধ্যে শুধুমাত্র IPS ডিসপ্লে। IPS এর একটা 6.72 ইঞ্চি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, কিন্তু ডিসপ্লেটাও আমার কাছে আহামরি ভালো মনে হয় নাই। ডিসপ্লে ভালো লাগুক আর না লাগুক, এটার ব্যাটারি সবার কাছেই ভালো লাগবে, কারণ এটাতে 6500 mAh এর একটা ব্যাটারি দেওয়া হয়েছে, এবং এর বক্সের মধ্যে 44 ওয়াটের একটা চার্জার রয়েছে। এই ফোনটা যদি আপনি রেগুলার লাইফে ইউজ করেন গেমিং না করে, তাহলে দেখবেন যে আপনি অনায়াসেই 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং গেমিং করলেও দেখা যায় যে একদিন অনায়াসেই চলে যাচ্ছিল। তো যারা লম্বা সময় ধরে একটা ব্যাটারি ব্যাকআপ পেতে চান তাদেরকে এই মোবাইলটা সাজেস্ট করা যায়। আশা করি 20,000 টাকা বাজারে কোনো মোবাইল যদি এখন কিনতে চান তাহলে এই 5টা মোবাইল আপনি দেখতে পারেন। তাছাড়াও যদি আপনার মনে হয় যে বাহিরে আরো কোনো মোবাইল রয়েছে, আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন। যদি আপনার মানে সাজেশনগুলো বেস্ট মনে হয় তাহলে আপনার কমেন্টটাকে পিন করে রাখবো, যাতে করে অন্যদের হেল্প হয় এবং অন্যরা এই ফোনগুলো কিনতে পারে। আমি কোন মোবাইলগুলো মিস করে গেছি এবং আমি যেগুলো সাজেস্ট করছি সেগুলো থেকেও বেস্ট ফোন আছে কিনা এই বাজেটে, সেটাও চাইলে একটু কষ্ট করে কমেন্ট করতে পারেন। পরবর্তীতে আপনারা কোন বাজেটের মোবাইল নিয়ে ভিডিও দেখতে চান সেটাও চাইলে একটু কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।